নমস্কার বন্ধুরা, আপনারা আগের ভিডিওতেই দেখেছেন আমি গুয়াহাটি থেকে সকালে রওনা হয়েছি আর এই মুহূর্তে রয়েছি শিলিগুড়ি বাইপাস ডান দিকে। আর আধ ঘন্টা গেলেই শিলিগুড়ি। আমি আধ ঘন্টা গিয়ে শিলিগুড়িতে গিয়ে আজকে নাইট স্টে করতে পারতাম, কিন্তু শরীরে দেখছি এনার্জি লেভেল ফুল রয়েছে। তো আমি আজকে একটা চ্যালেঞ্জ নিচ্ছি যে এখান থেকে ডাইরেক্ট কলকাতা, অর্থাৎ শিলিগুড়ি মানে গুয়াহাটি থেকে শিলিগুড়ি হয়ে ডাইরেক্ট কলকাতা, প্রায় 24 ঘন্টার জার্নি। আসার দিনও করেছিলাম, প্রচণ্ড কষ্ট হয়েছিল। আজকে 6-7 দিন ট্রাভেল করার পর শরীর উইক রয়েছে। এই অবস্থায় আমি পুরো কলকাতা পর্যন্ত যেতে পারি কি পারি না, নাকি মাঝখানে রায়গঞ্জে দাঁড়িয়ে যাই, নাকি মালদায় দাঁড়িয়ে যাই, সেটা আমার দেখার। এই চ্যালেঞ্জটা আমি করতে চাই, নিজের সঙ্গে করতে চাই। আমি আমার ক্যাপাবিলিটি দেখতে চাই। তো দেখা যাক কতদূর যাওয়া যায়। তো চলো শুরু করা যাক একটা অ্যামেজিং ব্লগ উইথ নাইট রাইড। তো বলা শ্রী চৈতন্য মহাপ্রভু কে জয়। আর কিছুক্ষণের মধ্যেই অন্ধকার হয়ে যাবে। শিলিগুড়িতে না ঢুকে বাইপাস দিয়ে বেরিয়ে চাপ্পা ঝাপ কলকাতা। গুগল বাবা দেখাচ্ছে এখনো টাইম লাগবে 11 ঘন্টা 25 মিনিট। আমার মনে হয় এখন বাজে 6:10। কাল সকাল 7টার মধ্যে আমি আরামসে ঢুকে যাব, কারণ মাঝখানে 2-3 বার স্টে করতে হবে, একবার ডিনার করতে হবে, আর 2-3 বার হয়তো দাঁড়াতে হবেই। কিচ্ছু করার নেই, কারণ এতটা রাস্তা আমি আসছি গুয়াহাটি থেকে শিলিগুড়ি পর্যন্ত, এখন আবার শিলিগুড়ি থেকে কলকাতা পর্যন্ত যাব। সুতরাং একবারে আমি বেশি টানতে পারবো না, সেক্ষেত্রে গাড়িরও ক্ষতি, আমার নিজেরও ক্ষতি। তো দাঁড়াতে দাঁড়াতে যাবো। আই হোপ 7টার মধ্যে পৌঁছে যাব। দেখা যাক চ্যালেঞ্জ নেওয়া যায় নাকি। তবে অবশ্যই আমার লিমিট পর্যন্ত আমি নেবো। লিমিটের বাইরে চলে গেলে আমি কখনোই গোয়ার তুমি করব না। কারণ চ্যালেঞ্জ মানে এই নয় যে নিজের জীবন দিয়ে আমি সেই চ্যালেঞ্জ পূরণ করব, তা কখনোই নয়। এটা জাস্ট নিজের কাছে নিজের পরীক্ষা, যে আমি আমার ক্যাপাবিলিটিটা দেখব যে আমি পারি কি পারি না। যদি মনে হয় যে না আমার অসুবিধা হচ্ছে, আমি থেমে যাব। আর কিছুক্ষণের মধ্যেই অন্ধকার হয়ে যাবে, আর অন্ধকার হয়ে গেলেই গোপ্রো বাবু কানা হয়ে যাবেন। কিছু করার নেই। আর এই নাইট রাইডের ক্ষেত্রে গোপ্রো বাবুকে নিয়ে এই আমার একটা সমস্যা, কারণ গোপ্রো বাবু অন্ধকার হয়ে গেলেই কানা হয়ে যায়। গোপ্রো বাবুর একটু রাত কানা সমস্যা আছে। তো যাই হোক, ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মাঝে মাঝে কথা বলতে বলতে আপনাদের সঙ্গে আড্ডা দিতে দিতে যাব। আই হোপ খুব একটা প্রবলেম হবে না আমার। একটু ঘোষ পুকুরে দাঁড়ালাম, এখান থেকে একটু কেক জল খেতে হবে, কারণ শরীরে জলের পরিমাণ প্রচণ্ড কমে যাচ্ছে। তো একটু জল খাবো, একটু রেস্ট নেবো, কোমরটা একটু ছাড়িয়ে নেবো, তারপর আবার যাবো। রাস্তায় এই সময় যাওয়ার একটাই সমস্যা, সারা গায়ে পোকা ভর্তি হয়ে যাচ্ছে। সারা গায়ে হেলমেটের কাঁচে পোকা ভর্তি হয়ে যাচ্ছে। বেশ কিছুক্ষণ রেস্ট নিলাম, বেশ কয়েকটা ইম্পর্টেন্ট ফোন করার কথা ছিল, সেগুলো করে নিলাম। তো এবার যাওয়া যাক। আসি দাদা। চলো, বেশ কিছুক্ষণ দাদার সঙ্গেও গল্প করলাম, বেশ ভালো লাগলো। এইগুলোতে হয় কি যে বোরিং ভাবটা, সেই বোরিং ভাবটা কেটে যায়। মানুষজনের সঙ্গে পরিচয় হওয়া, একটু কথা বলা, এইগুলো ভালো লাগে। এই যে 15 মিনিট কথা বললাম, এতে পুরো শরীরের ক্লান্তিটা মিটে গেল। আর এই আপনাদের সঙ্গে সঙ্গে কথা বলছি বলে আরও ক্লান্তি মিটে যায়। তা না হলে কলকাতা পৌঁছাতে বোর হয়ে যেতাম আমি। এই কিছু কিছু মানুষ এই যে অপোজিট সাইড দিয়ে ঢুকে যায় আর ফুল হেডলাইট আবার হাই বিম করে রাখে, এত অস্বস্তি। এগুলো তো ওয়ান ওয়ে রোড, দুদিকে রাস্তা। এদিকে কিছুটা রাস্তা বাঁচানোর জন্য অনেকটা গিয়ে ইউটার্ন মেরে আসতে হবে, সেই জন্য এইদিকে ঢুকে যায়। আর পুরো লাইট চোখের সামনে আসে, প্লাস এমন মূর্খ সব হাই বিম করে রাখে, মানে কিছু বলার নেই। জাস্ট প্রচণ্ড অসুবিধা হয় এরকম লং ডিস্টেন্স জার্নি করার সময়। হঠাৎ করে যদি এই সামনে এরকমভাবে অপোজিট সাইড থেকে এরকম হাই বিম লাইট মেরে চোখের সামনে আসে, প্রচণ্ড অসুবিধা হয়, কনসেন্ট্রেশন ব্রেক হয়ে যায়। এই যে আর একজন মোটর বাইক নিয়ে, মানে লোকাল লোকেদের এই রাস্তায় এই যে কি প্রবলেম, অপোজিট সাইড দিয়ে আসা কে জানে। এই আমি দেখেছি ডালখোলা থেকে এই শিলিগুড়ি রোডের মধ্যে এই রাত্রিবেলা এই জিনিসটা অত্যাধিক পরিমাণে হয়, কারণ দিনের বেলা তোরা বোঝা যায় না, কিন্তু রাত্রিবেলা যেহেতু আলোটা অপোজিট সাইড থেকে এসে পুরো চোখে লাগে, সেই জন্য প্রচণ্ড অস্বস্তি লাগে। দেখুন একের পর এক আসছে, এই দেখুন এই যাওয়ার একজন আসছেন, মহান ব্যক্তি। আর এদের জন্যই বড় বড় অ্যাক্সিডেন্ট হয়ে যায়। কিষানগঞ্জ পার হচ্ছি, আর কিষানগঞ্জ পার হয়ে ডালখোলা পর্যন্ত রাস্তা খুব খারাপ, খুব। আসার দিনই দেখেছি
এই রাস্তাটা কেন যে ঠিকমতোভাবে সারানো হচ্ছে না সেটাই বুঝে উঠতে পারি না। তো যাই হোক, ডালখোলা পর্যন্ত একটু সাবধানে যেতে হবে। গাড়ির যে এক্সট্রা লাইট, ফগ লাইট, সেটাও কাজ করছে না। সুতরাং গাড়ির যে হ্যালোজেন লাইট, তার উপরই বেস করে আমাকে নাইট রাইড করতে হচ্ছে। আলোটা যথেষ্ট কম, সুতরাং একটু সাবধানেই এই ভাঙাচোরা রাস্তাগুলো পার হতে হবে। ডালখোলার পর থেকে মোটামুটি বারাসাতের আগে জাগুলি পর্যন্ত রাস্তা চাকাচাক। মাঝখানে কয়েক জায়গা বোত হয়ে আছে রাস্তার কাজ হচ্ছে বলে, কিন্তু খারাপ নয় রাস্তা। খোলার আগে একটা টোল প্লাজা আছে। এই টোল প্লাজায় একটু দাঁড়ালাম রিফ্রেশমেন্টের জন্য, একটু চা খাবো চায়ের দোকানে, তারপর এখান থেকে আবার রওনা দেবো। যাক, বেস্ট কিছুক্ষণ রেস্ট নিয়ে নিলাম। এই আবার হেলমেট টেলমেট পরে নিয়েছি, গাড়ি রেডি, আবার বেরোনো যাক। চলো আবার সফর শুরু করা যাক। আর যেখানেই যাচ্ছি নতুন নতুন কিছু মানুষের সঙ্গে পরিচয় হচ্ছে, কথা হচ্ছে। এখন কিছু লরির ড্রাইভারদের সঙ্গে কথা হলো, তাদের লাইফস্টাইল, তাদের কাজকর্ম, তাদের স্যালারি, তাদের ইনকাম, এইসব নিয়ে কথা হলো। ভালো লাগে, বেশ অনেক কিছু জানা যায় মানুষের সঙ্গে কথা বললে। এই ডালখোলা থেকে এবার বাঁ দিক নিয়ে নেবো, এবার সিধা কলকাতা। আর রাস্তাও যথেষ্ট ভালো, খারাপ রাস্তার আর কোনো চিন্তা নেই, বিন্দাস। কিন্তু কলকাতার কত কিলোমিটার এখানে দেখাচ্ছে না, কলকাতা দেখাচ্ছে না। আমার এখানে কত দেখাচ্ছে, 457 নাকি, বোঝাও যাচ্ছে না, এত ছোট ছোট লেখা। 457 মনে হচ্ছে। আর টাইম লাগবে 8 ঘন্টা 29 মিনিট, অনেকটাই টাইম লাগবে। ঠিক আছে, চলো ধীরে সুস্থে ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। মালদা এখান থেকে 131 কিলোমিটার। আর এই মুহূর্তে ডালখোলা। একটা জিনিস আমি লক্ষ্য করলাম, ডালখোলা থেকে শিলিগুড়ি দিকে যাওয়ার রাস্তাটা সব থেকে খারাপ, কিন্তু শিলিগুড়ি থেকে ডালখোলার দিকে আসার রাস্তাটা অতটা খারাপ না, যথেষ্ট ভালো। কিন্তু যাওয়ার রাস্তাটা জঘন্য, জায়গায় জায়গায় এত জঘন্য অবস্থা। সেই তুলনায় শিলিগুড়ির দিক থেকে কলকাতার দিকে যাওয়ার সময় ডালখোলার রাস্তাটা অনেকটাই ভালো। রায়গঞ্জ পার হচ্ছি, এক এক করে টপকাবো। রায়গঞ্জ, নেক্সট মালদা, তারপর বহরমপুর, তারপর কৃষ্ণনগর, তারপর রানাঘাট, তারপর কল্যাণী, তারপর বারাসাত, তারপর কলকাতা। পুরো এক এক করে সেই কী বলে স্টেজ পার হওয়া বলে, সেই জিনিস হচ্ছে। রায়গঞ্জ পার হচ্ছি, নেক্সট স্টেজ হচ্ছে মালদা। ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পে চলে এসেছি, ফুয়েল ভরতে হবে এখন, ফুল ট্যাঙ্কি করে নেবো। লক করে দিন, লক করে দিন, অটো কাটে বন্ধ হয়ে যাবে। ঠিক আছে। 400 হয়ে গেছে ফুল ট্যাঙ্কি। আই হোপ কৃষ্ণনগরের মধ্যে তো অন্তত আর ভরতে হবে না, আবার যা ভরার মোটামুটি রানাঘাট টানাঘাটে গিয়ে ভরবো। রাতে রাইড করার সময় যদি কখনো ক্লান্তি আসে বা কিছু আসে, তো সেই সময় দুটো জায়গায় আপনারা সব সময় প্রেফার করবেন রেস্ট নেওয়ার জন্য। এক হচ্ছে টোল যে গেট আছে, এই টোল প্লাজা, এইখানে 100% সেফ জায়গা, এখানে কোনো সমস্যা নেই। আর সেকেন্ড হচ্ছে পেট্রোল পাম্প, যদিও পেট্রোল পাম্পের থেকে আমার মনে হয় টোল প্লাজা সব থেকে বেস্ট।
অনেক সময় মনে হয় না রাতে জার্নি করতে করতে ক্লান্ত হয়ে গেছি, একটু ঘুম পাচ্ছে, একটু রেস্ট নিই, তো সেই ক্ষেত্রে টোল প্লাজা হচ্ছে সব থেকে সেফ। গাজল গাজল, এতক্ষণে গাজল এলাম, কেন রাস্তা শেষ হচ্ছে না, বাইক চালিয়েই যাচ্ছি, রাস্তা আর আজকে শেষ হচ্ছে না। এতক্ষণে মোটে গাজল, কখন যে ফারাক্কা পার হবো কে জানে। ফারাক্কা পার হওয়ার পর মনে হবে যে একটা কোথাও এলাম, মানে আর কি কাছাকাছি এলাম। ফারাক্কাই যেন এখন বিশাল বড় একটা বর্ডার হয়ে দাঁড়িয়েছে। আবার ফারাক্কার পর আবার একটু ভয় লাগবে, কারণ মুর্শিদাবাদ, আর মুর্শিদাবাদের বর্তমান পরিস্থিতি তো আপনাদের সবার জানা। আর আজকে সঙ্গেও কেউ নেই, পুরোপুরি একা যাচ্ছি, এটা একটা একটু তো ভয় লাগার মতনই। এই এখন সেকেন্ড ধাপ পার করছি, মালদা, এরপর ফারাক্কা, তারপর বহরমপুর, দুটো ধাপ পার হলো, রায়গঞ্জ আর মালদা। 12:30 বাজে আর ঘুমে চোখ ঢুলুঢুলু, এখনো ফারাক্কায় পৌঁছাতে পারিনি। ফারাক্কার আগে এই যে টোল গেট, এই টোল গেটে দাঁড়িয়ে রয়েছি। এখনো মিনিমাম 6-7 ঘন্টা লাগবে, 6 ঘন্টা তো লাগবে 100%। আর রাস্তায় মনে হচ্ছে আরও দুবার আমাকে রেস্ট নিতে হবে, কিচ্ছু করার নেই, কারণ বাইকও তো গরম হয়ে যাচ্ছে, কন্টিনিউ বাইক চালাচ্ছি। গুয়াহাটি থেকে আজকে বেরিয়েছি প্রায় 9টার দিকে, আর এখন বাজে 12:30, তার মানে 15 ঘন্টা বাইক চলছে। তার মধ্যে মাঝে দাঁড়িয়েছি কয়েকবার, কিন্তু বাইক তো রানিং চলছে প্রায়। আর এতক্ষণ বাইক চালিয়ে এমন অবস্থা যে কিছু খিদে পাচ্ছে না, মানে কিছু যে ডিনার করব খেতেই ইচ্ছা করছে না। তো একবার ভাবছিলাম যে কিছু খেয়ে নিই অন্তত, তারপর দেখছি খেলে বরং আরও বাজে লাগবে, খেলে বরং আরও ঘুম পাবে। আর খেতে যতক্ষণ ইচ্ছা করছে না আর খাবো না। কিছুক্ষণ আগে একটু কেক জল খেয়েছি, চা খেয়েছি, ওটাই হয়ে যাবে। আজকে আর ডিনার করবো না, যা করার সকালে বাড়ি গিয়ে। অনেকক্ষণ রেস্ট হলো, এবার এগোনো যাক, কারণ ফারাক্কায় অলরেডি জ্যাম হবে। ফারাক্কার জ্যাম পেরিয়ে তারপর আবার এগোতে হবে। আর সকাল সকাল যত তাড়াতাড়ি পৌঁছানো যায় ততই ভালো, কারণ যত দেরি হবে তত ঘুম বেশি পাবে। অলরেডি আলো ফুটতে শুরু করলেই মারাত্মক লেভেলের ঘুম পাবে, অর্থাৎ ভোর 5টার পর থেকে মারাত্মক লেভেলের ঘুম পাবে। সুতরাং আমাকে টার্গেট নিতে হবে যেমন করেই হোক 7টার মধ্যে বাড়ি ঢুকে যাওয়ার, তা নাহলে ঘুমে অবস্থা খারাপ হয়ে যাবে। যদিও গাড়ির থেকে বাইকে ঘুমটা একটু কম পায়, গাড়িতে তো গায়ে এসির হাওয়া লাগে, ঠান্ডা হাওয়া লাগে, ঠান্ডা হয়ে যায় শরীর, ঘুমটা বেশি পায়। সেই তুলনায় বাইকে ঘুমটা কম পায়, তবুও রিস্ক নেওয়ার দরকার কি আছে। এই এখন উঠছি ফারাক্কা ব্যারেজে। যাক, এই দিকের জ্যামটা নেই, ওই দিকের জ্যামটা আছে নাকি দেখতে হবে। আসার দিন ওই দিকে জ্যাম ছিল, এই দিকে জেনারেলি খুব একটা থাকে না, যার জ্যামটা থাকে ওই দিকটায় থাকে। কিন্তু ফারাক্কা ব্যারেজে এত আস্তে আস্তে পার হয় গাড়ি, কিছু করারও নেই, কারণ এখানে স্পিড লিমিট করাই আছে। মোস্ট প্রবাবলি 20 km/h এখানকার স্পিড লিমিট। ইভেন এখানে ওভারটেক করারও নিয়ম নেই, তাও বাইক বলে একটু আধটু করছি। উচিত নয়, কারণ এত সরু জায়গা, এখানে বাই চান্স যদি কোনো কারণে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাহলে বিচ্ছিরি রকম জ্যাম তৈরি হয়ে যাবে। এই সরু জায়গাটা দিয়ে কন্টিনিউ গাড়ি যাতায়াত করছে বলে তারপরেও জ্যাম হয়। আর বাই চান্স যদি এখানে যদি 5টা মিনিট টাইম গাড়ি সব দাঁড়িয়ে যায় তাহলে মারাত্মক লেভেলের জ্যাম হয়ে যাবে। তো সেই হিসাবে একটু দায়িত্ব নেওয়া উচিত সবার। এই ফারাক্কা ব্যারেজ পার হতেই মনে হচ্ছে 15 মিনিট লেগে যাবে। ব্যারেজটাও বড়, গাড়ির স্পিডও আস্তে আস্তে চলছে। ওই দিক দিয়ে আর একটা ব্রিজ হচ্ছে, লেফট সাইড দিয়ে আর একটা ব্রিজ হচ্ছে। ওই ব্রিজটা হয়ে গেলে তখন গাড়ির গতি অনেক ফাস্ট হয়ে যাবে, কারণ ওই ব্রিজটা সেই কারণেই তৈরি করছে যাতে এই ব্যারেজের উপর কোনো রকম প্রেশার না পড়ে। আজকে ফারাক্কায় তেমন জ্যাম নেই, যাওয়ার দিন প্রচুর জ্যাম পেয়েছিলাম।
আজকে ফাঁকাই রয়েছে। এই মাঝখানে ডিভাইডার দিয়ে বোতয়ে করে দিয়েছে, আর অপোজিট সাইডের গাড়ির আলো এত চোখে লাগছে কিচ্ছু দেখা যাচ্ছে না, মানে যদি কোনো সামনে গর্ত থাকে কিচ্ছু বোঝা যাচ্ছে না। আর এক একটা লরির যা আলো, ওরে বাস রে, পুরো চোখ ধাঁধিয়ে যাচ্ছে। আর কন্টিনিউ পর পর লরি আসছে। আমি জাস্ট এই বাঁ দিকের সাদা দাগটাকে লক্ষ্য করে বাইক চালাচ্ছি। বহরমপুর পার হয়ে যাচ্ছি, বহরমপুর বাইপাস দিয়ে। আর এটা হচ্ছে থার্ড পাড়া পার, এরপর আসবে কৃষ্ণনগর। কিন্তু একটা বড় সমস্যা, একটা না দুটো বড় সমস্যা হচ্ছে। এক নম্বর সমস্যাটা হচ্ছে প্রচণ্ড ঠান্ডা লাগছে। এই টাইমে এত ঠান্ডা লাগছে কেন বুঝতে পারছি না, বেশ যথেষ্ট। মাঝে মাঝে তো হয়ে যাচ্ছে, দাঁতে দাঁত লেগে যাচ্ছে। আর সেকেন্ড হচ্ছে হেলমেটের ভাইজারটা এত অপরিষ্কার হয়ে গেছে, পুরো অপোজিট সাইডের লাইটগুলো বীভৎসভাবে রিফ্লেক্ট করছে, কিচ্ছু স্পষ্ট দেখা যাচ্ছে না। আরে বাবারে, কি ডেঞ্জারাস অবস্থা। ভাইজারটা জল দিয়ে পরিষ্কার করতে হবে। এখন জল পাই কোথায়? কোথাও একটা জলের দোকান দেখে জল কিনে তারপর পরিষ্কার করতে হবে। বহরমপুর বাইপাস আর রায়গঞ্জ বাইপাস এই কিছুদিন আগে তো উদ্বোধন হলো, এর মধ্যেই এত ভয়ানক অবস্থা, উঁচু নিচু, সেই যেন মনে হচ্ছে রাস্তাকেও মানে পিষে দিয়েছে এমন মনে হচ্ছে। কোনো জায়গায় হঠাৎ করে একটু উঁচু, কোনো জায়গায় গর্ত। এ কী রে ভাই, এই কয়েকদিনেই রাস্তার এই অবস্থা? তো বেশি দিন হয়নি, এই বহরমপুর বাইপাস আর রায়গঞ্জ বাইপাস দুটো উদ্বোধন হয়েছে। রায়গঞ্জ বাইপাসটা তো দেখলাম যথেষ্ট ভালো রয়েছে, কিন্তু বহরমপুর বাইপাসের এইরকম খারাপ দশা কেন? আবার দাঁড়িয়ে পড়েছি বহরমপুরের আগে, আর পারছি না, প্রচণ্ড ঘুম পাচ্ছে এবার। আর সারা গা হাত পা যেন ব্যথা করছে, এতগুলো দিন রাইড করে করে গা হাত পা ব্যথা হয়ে গেছে, কোমর ধরে যাচ্ছে। আর সব থেকে বড়ো যেটা প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে হেলমেট পরে ঘাড়ে প্রচণ্ড ব্যথা করছে, প্রচণ্ড ব্যথা করছে। এখনো গুল বাবা দেখাচ্ছে 4 ঘন্টা সময় লাগবে, 4 ঘন্টা। আর এখন বাজে 2:30, 6:30। মাঝখানে আরও আধ ঘন্টা রেস্ট নিতে হবে। 7টার আগে বাড়ি পৌঁছাতে পারছি না। আর ব্যাগটাকে নিয়ে বড্ড সমস্যায় পড়েছি, বারবার ঝুলে যাচ্ছে কেন ভাই? একদিকে ওয়েট এত বেশি হয়ে গেছে, কী রকমভাবে আমি ব্যাগটা প্যাকিং করেছি আমি এখন নিজেই বুঝে উঠতে পারছি না। ও জ্বালাতন, পুরো এই সমেত ঘুরে গেছে। সামনে রয়েছে বেথুয়া ডহরি টোল প্লাজা, কিন্তু এখানে দাঁড়াবো না। ইচ্ছা করছে দাঁড়াতে, কিন্তু এখানে দাঁড়াবো না। টেনে দিই কল্যাণী পর্যন্ত, টেনে দিই কল্যাণী টোল প্লাজায় গিয়ে দাঁড়াবো। যদিও খুব ইচ্ছা করছে একটু দাঁড়াই, রেস্ট নিই, কিন্তু যত দাঁড়াবো তত দেরি হবে। তার থেকে বরং কল্যাণীতে গিয়ে একটু রেস্ট নেবো, তারপর কল্যাণী থেকে এক টানে বাড়ি। আর এত ঠান্ডা লাগছে কেন আমার মাথায় ঢুকছে না। আমার শরীর খারাপ না অরিজিনালি আবহাওয়া ঠান্ডা বুঝতে পারছি না। কল্যাণী টোল প্লাজা পার হয়ে আর কয়েক কিলোমিটার আগে আসতে আসতে এই জাগুলির এখান থেকে শুরু হয়ে গেল বোতয়ে প্লাস রাস্তা খারাপ। বারাসাত পর্যন্ত এখন এটা চলবে, বারাসাতের পর থেকে তো রাস্তা ঠিক আছে। আর সকালে যাচ্ছি যতক্ষণ খুব একটা জ্যামও হবে না, এখন মোটামুটি ফাঁকাই রাস্তা পাবো। কিন্তু বারাসাত পর্যন্ত এই অস্বস্তিকর রাস্তা দিয়ে যেতে হবে, যেখানে সেখানে খানা খন্দ ভাঙা চোরা, বোথ সাইড থেকে গাড়ি আসছে। এই বারাসাতের একটু আগে দাঁড়ালাম, মুখ চোখ পুরো বসে গেছে, পুরো তেল চকচক করছে, আর ভাল লাগছে না, প্রচণ্ড ঘুম পাচ্ছে, চোখ যেন মনে হচ্ছে বন্ধ হয়ে আসছে। এখনও মোটামুটি 1.5 ঘন্টা লাগবে এখান থেকে যেতে,
এখন 5:30 বাজে, 7:10 বেজে যাবে বাড়ি পৌঁছাতে পৌঁছাতে। তো আর ভাল লাগছে না, সমস্ত কোমর ব্যথা হয়ে যাচ্ছে। আর সিটে বসে বসে মনে হচ্ছে পিছনে কেউ আগুন লাগিয়ে দিচ্ছে, যে গরম তাওয়ার মধ্যে বসে আছি মনে হচ্ছে। কারণ দেখা যাক কতক্ষণে বাড়ি পৌঁছাই। ও প্রচণ্ড ঘুম পাচ্ছে। তো চলো এবার ফিনিশিং টাচটা দেওয়া যাক। এইবার এখান থেকে এক টানে বাড়ি, আর যেন কোথাও দাঁড়াতে না হয়। আই হোপ আর অসুবিধা হবে না, বাড়ি চলে যাব এখান থেকে। আবার পেট্রোল পাম্পে চলে এসেছি, আবার একটু তেল ভরে নিই। শুধু তেল ভরেই যাচ্ছি। আর সেই গুয়াহাটি থেকে বেরিয়ে এই নিয়ে চতুর্থবার বোধহয়, চতুর্থবার তেল ভরছি। অলরেডি কলকাতায় ঢুকে গেছি, বাঁ দিকে সল্ট লেক স্টেডিয়াম। কিন্তু আজকে এত কুয়াশা, আজকে সারা রাস্তা ঠান্ডা লেগেছে, আর এখানে দেখছি কুয়াশা, প্রচণ্ড কুয়াশা। এখন প্রায় 7টা বাজতে চললো, 7টা না 6:40, 6:45 এরকম বাজবে, কিন্তু ঘন কুয়াশা রয়েছে। এই এতক্ষণে গড়িয়া ঢুকে গেছি, এইবার জাস্ট বাড়ি ঢুকে গেলেই হয়ে যাবে। আর 5 মিনিট, আর 5 মিনিট। বাড়ি এসে প্রচণ্ড ঘুমিয়েছি, আর পারা যাচ্ছিল না। শরীর এত টায়ার্ড হয়ে গেছিলো, আর পারা যাচ্ছিল না। তো বাড়ি এসে একটু বিন্দাস ঘুমিয়ে নিয়েছি। এখনও ঘুমের ঘোর রয়েছে, এখনও ঘুম পাচ্ছে। তা আবার ঘুমবো, বেশিক্ষণ জাগবো না। জাস্ট খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করেই শুয়ে পড়বো, ব্যাস। একটা কথাই বলতে চাই, গুয়াহাটি থেকে ডাইরেক্ট কলকাতায় এসেছি, আসতে পেরেছি, কিন্তু প্রচুর কষ্ট হয়েছে। সত্যি কথা বলতে কোমর ধরে গেছিলো, হেলমেট পরে ঘাড় ব্যথা করছিল। প্রায় 24 আওয়ার্স নয়, 1.5 ঘন্টা কম নন, মানে 22.3, মানে 22 ঘন্টা 30 মিনিট। টাইমটা কম নয়, অনেক টাইম। আর এতটা টাইম বাইক চালিয়ে আসা প্রচণ্ড কষ্টকর। প্লিজ কেউ ট্রাই করবেন না, প্লিজ কেউ ট্রাই করবেন না। আর যদি একান্তই ট্রাই করেন, অন্তত 350 সিসি বা তার উপর হায়ার সিসির গাড়ি নিয়ে ট্রাই করবেন। কারণ তার থেকে লোয়ার সিসির গাড়ি নিয়ে যদি ট্রাই করেন, সেটা আপনার গাড়ির জন্য ক্ষতি হতে পারে, আপনার জন্য ক্ষতি হতে পারে। আমি বারবার করে বলছি, কেউ লোয়ার সিসির গাড়ি নিয়ে ট্রাই তো করবেনই না। ইভেন আমি চাইবো যে 350 সিসি হোক বা এর থেকে আপার সিসি হোক, আপনারা ট্রাই করবেন না। প্রচণ্ড প্রচণ্ড চাপের ব্যাপার। আমি এসেছি জাস্ট একটা চ্যালেঞ্জ নিয়ে, চ্যালেঞ্জটাকে কমপ্লিট করতে। তো আমি অবশ্যই আপনাদেরকে বলবো না সেই জন্য। তো ভিডিওটা এখানে আমি শেষ করছি। আস্তে আস্তে মোটামুটি ভালোই লেগেছে দৃশ্য দেখতে দেখতে। কিন্তু বাইকে একটাই সমস্যা, বড্ড বোর হতে হয়। কারণ গান শোনা যায় না, কারোর সঙ্গে কথা বলা যায় না, কিচ্ছু করা যায় না, যার জন্য বোর হতে হয়। সঙ্গে আরও কেউ থাকলে হয়তো কিছুটা ভালো লাগতো, সেটা ছিল না বলে হয়তো অতটা ভালো লাগেনি। তো ওভারঅল ঠিক আছে, বাড়ি এসে এখন তো খুব ভালো লাগছে। এখন আর কোনো চিন্তা নেই, এখন আরামসে একটু রেস্ট নেবো। তো ভিডিওটা এবার শেষ করি। ভিডিওটা আই হোপ আপনাদের ভালো লেগেছে, আপনারা বুঝতে পেরেছেন যে কি হতে পারে। তো আবারও বলছি, আপনারা চেষ্টা করবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন। আর এখনও পর্যন্ত যদি চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, যাতে আমরা সবাই একসঙ্গে যুক্ত থাকতে পারি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। আবার ঘুমাবো।